দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট, মামলা জট আরও তীব্র হওয়ার আশঙ্কা, বিচারপতি নিয়োগে আইন তৈরির আশ্বাস মন্ত্রীর। আমি মনে করি অধিক সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া উচিত মাননীয় প্রধান বিচারপতির পরামর্শক্রমে। বিজ্ঞ বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা আইন ইনশাআল্লাহ এই বছরের মধ্যে করে দেব। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমছে না জ্বালানি তেলের দাম, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ক্ষতির মুখে পড়বে অর্থনীতি, মন্তব্য জ্বালানি বিশেষজ্ঞদের। আবারও বিবেচনার দাবি ব্যবসায়ীদের। We must eradicate poverty from South Asia. We can do it if we are together. দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, দাভোসে সার্কভুক্ত নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বাণিজ্য সম্প্রসারণের সহযোগিতা বাড়ানোর আহ্বান। সাভারের আশুলিয়ায় গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা। রাজধানীর শেওড়াপাড়ায় দখলমুক্ত করা হলো 1 কিলোমিটার সড়ক, এলাকাবাসীর উচ্ছ্বাস। এবং রাজধানীর তেজগাঁওয়ে কথা কাটাকাটির জের ধরে 14 বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, জড়িত সন্দেহে আটক 5। দেশের বাজারে কয়েক ধাপে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা বলা হলেও আপাতত জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক চুক্তিসই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা দাম কমানো না হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মত দিলেও ব্যবসায়ী মহলের দাবি, তেলের দাম না কমালেও গ্যাসের দাম বৃদ্ধি ব্যবসা বান্ধব হবে না। দেবাশিস রায়ের রিপোর্ট। কথা ছিল দেশের বাজারে কয়েক ধাপে কমানো হবে জ্বালানি তেলের দাম। এ নিয়ে অর্থমন্ত্রী ও সরকারের তরফ থেকেও বারবার বলা হয়েছিল দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমবে চলতি বছরের শুরু থেকেই। গেল বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন ব্যারেল প্রতি $40 নিচে নেমে আসার সুযোগ ভোক্তা পর্যায়ে স্বস্তি না দিলেও সরকার এটি ভোগ করেছে বিপিসির লোকসান পূরণের মাধ্যমে। কিন্তু বছরের শুরুতে আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে দেশের বাজারে আপাতত পণ্যটির দাম কমাচ্ছে না সরকার। হঠাৎ করে সারা বিশ্বের তেলের দাম বেড়ে যাওয়াতে এবং বিশ্ব ব্যাংকের আভাস দিয়েছেন যে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্ট না যাওয়ার। এমন সিদ্ধান্তে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি। সরকার আমি মনে করি একটা ভুল করছে, যেভাবে সরকার নিয়ন্ত্রিত প্রাইস করছে তাতে আমি মনে করি অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। মূল্য নির্ধারণ হয় বাজার মূল্যের রূপে রাখতে হবে, কিংবা একটা গভীর স্টাডির মাধ্যমে এটাকে সরকারকে করতে হবে, যেটা সরকার করে না। সরকার এটা মোটামুটি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, কয়েকজন সেক্রেটারি মিলে, কয়েকজন বিপিসির লোক মিলে বসে আচ্ছা এটা করা যাক এইভাবে করে। এটা কিন্তু একটা সুষ্ঠু পদ্ধতি হলো না। এদিকে তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আবারও বিবেচনার দাবি করে ব্যবসায়ী নেতাদের মত, গ্যাসের মূল্য যেন কোনো মতেই না বাড়ে। ব্যবসায়ীরা যে আশা করে আছে এবং দেশের জনগণ যে আশা করে আছে, সেজন্য আমার আর্জি থাকবে সরকারের কাছে যে ওনাদের কথা মতো কিছুটা হলো নামিয়ে দেওয়া উচিত। ফর প্রমিস ইজ এ প্রমিস। সরকার যদি তেলের দাম এখন না কমান, আমরা আশা রাখবো যে গ্যাসের দামও এখন আর বাড়বে না। সবশেষ গেল বছরের এপ্রিলে দেশের বাজারে প্রথম ধাপে ডিজেল কেরোসিনে 3 টাকা এবং পেট্রোল অকটেনে 10 টাকা দাম কমিয়েছিল সরকার। এর আগে গেল 31 মার্চ ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের পার্শ্ব বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে এক আলোচনায় একথা বলেন তিনি। একই দিন আরেকটি কর্মশালায় অংশ নিয়ে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের উদ্বোধনী দিনে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিনিধিদের মধ্যে বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। We have only one enemy, that is poverty. We must eradicate poverty from South Asia. We can do it if we are together and if we can increase our business, trade and cooperation. একই বৈঠকে অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতিতে ভারসাম্য আনার উপর গুরুত্ব আরোপ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। যত কঠিনই হোক না কেন এ অঞ্চলের অর্থনীতি পুনর্গঠনে কাজ শুরু করতে হবে, আর এক্ষেত্রে ভারত শক্তি কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। এই অঞ্চলের দেশগুলোতে ভারতের বিনিয়োগ ও ভারতে অন্য দেশগুলোর বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় এসেছে, কিন্তু এও সত্য যে আমাদের মতো কিছু দেশ এখনো অর্থনৈতিকভাবে পরাধীন রয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মতপার্থক্য কমিয়ে এনে দ্রুত এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আশা প্রকাশ করেন ভারতের বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন। একই দিন দাভোসের কংগ্রেস সেন্টারে ফোরামের নির্বাহী সভাপতি ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শেপিং এ নিউ ওয়াটার ইকোনমি শীর্ষক কর্মশালায় অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান শেখ হাসিনা। এছাড়া শ্রমিকদের অধিকার, কর্মস্থলের নিরাপত্তা ও মানোন্নয়ন নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও এর নির্বাহী সভাপতি ক্লাউস শোয়াবের বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল পর্ব। ৪৭তম এই বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি মুক্ত বাণিজ্য ও অবাধ বিনিয়োগকে উৎসাহিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, ব্যবসায়ী নেতা ও বুদ্ধিজীবী সহ ২৫০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাভোসের বিভিন্ন সেশন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেশের সর্বোচ্চ আদালতে দেখা দিয়েছে বিচারপতি সংকট। অবসর, মৃত্যু এবং দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকাই এই সংকটের প্রধান কারণ। এর উপর আবার এবছরই অবসরে যাচ্ছেন ৭ জন বিচারপতি। ফলে ৯৭ জন বিচারপতি দিয়ে ৫ লক্ষাধিক মামলা পরিচালনায় সুপ্রিম কোর্ট। সিনিয়র আইনজীবীরা বলছেন, দ্রুতই বিচারপতি নিয়োগ না দিলে উচ্চ আদালতে মামলা জট আরো তীব্র হবে। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বিচার প্রার্থীরা। আইনমন্ত্রীর আশ্বাস, বিচারপতি নিয়োগে আইন তৈরি করে অচিরেই সংকট সমাধানের চেষ্টা করা হবে। আফজাল হোসেনের রিপোর্ট। সবশেষ ২০১৫ সালের ৫ই আগস্ট প্রধান বিচারপতির পরামর্শের আলোকে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর গত বছরের মাঝামাঝি সময়ে আরও ৮ জন বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতি সুপারিশ করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। আপিল বিভাগে ১১ জন বিচারপতি থাকার কথা থাকলেও এখন আছেন ৮ জন, যাদের মধ্যে ২ জন বিচারপতি অবসরে যাবেন অল্প সময়ের মধ্যে। ফলে এ বিভাগের বিচারপতির স্বল্পতা এখন দৃশ্যমান। হাইকোর্ট বিভাগের বিচার কাজ চালাতে ৮৯ জন বিচারপতি যখন হিমশিম খাচ্ছেন, তার ওপর এবছর অবসরে যাচ্ছেন ৫ জন বিচারপতি। সিনিয়র আইনজীবীরা বলছেন, ২ বিভাগে ৪ লাখেরও বেশি মামলার বিপরীতে বিচারকের এই সংখ্যা অপ্রতুল। তাদের দাবি দ্রুত বিচারপতি নিয়োগের। কোনো অবস্থাতে যেন মামলার জট না বাড়ে। আর এমনি তো অনেক মামলার জট আছে, সেই সমস্ত লক্ষ্য করে অবশ্যভাবে আমার মনে হয় যে সমস্ত ভ্যাকেন্সি আছে বা প্রয়োজনে আরও বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। মহামান্য রাষ্ট্রপতি এটা অবশ্যই ওনার কগনিজেন্সে নেবেন, নজরে নেবেন। বিচার প্রার্থী যারা জনগণ, তাদের ন্যায় বিচারের স্বার্থে আমি মনে করি অধিক সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া উচিত মাননীয় প্রধান বিচারপতির পরামর্শক্রমে, এবং এটা খুবই অতি সত্বর করা উচিত। আইনমন্ত্রী জানান, বিচারপতি নিয়োগে আইনি কাঠামো তৈরির কাজ চলছে। বিচারপতি সংকট হলে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে নিয়োগ দেওয়া হবে বিচারপতি। যখনই প্রয়োজন তখনই আমরা এই বিচারপতি নিয়োগ দিই। পাশাপাশি আমরা যেটা করছি, যেটা আমার মনে হয় যে একটা দাবিও উঠেছিল, সেটা হচ্ছে যে বিজ্ঞ বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা আইন ইনশাল্লাহ এই বছরের মধ্যে করে ফেলবে। দ্রুত বিচারপতি নিয়োগ করা না গেলে মামলা জট আরো তীব্র হবে সর্বোচ্চ আদালতে। ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত হবেন বিচার প্রার্থীরা, এমনটাই মত সিনিয়র আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় কথা কাটাকাটির জের ধরে 14 বছরের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও রেলওয়ে কলোনিতে রিকশার যন্ত্রাংশ তৈরির ওয়ার্কশপে একই সাথে কাজ করত আজিজ ও সাইমন। বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ তেজগাঁও খেলাঘর মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল আজিজ ও তার বন্ধুরা। দুপুরে 2:30টার দিকে এ পথ দিয়ে আসে সাইমন ও সঙ্গীরা। কথা বলার এক পর্যায়ে দু দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে সাইমন আজিজের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আজিজকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে সাইমন সহ সন্দেহভাজন 5 জনকে আটক করা হয়। এই ছেলের টাকা দিয়ে সংসার আর ওর মা বাসায় কাজ করে। ক্রিকেট খেলার মাঠে গন্ডগোল হয়েছে, একজন মারা গেছে আর সাথে 4-5 জন আছে। তাকে আমি বললাম তাকে আটকানোর পর আমি তাদেরকে ওখান থেকে নিয়ে এসে আমার ক্যাম্পে নিয়ে আসছি। পরে আমি থানায় ফোন দিলাম, থানায় ফোন দেওয়ার পরে ওসি সাহেব বললো বাস আটকে রাখো, আমরা আসতেছি। পরে এরা চলে আসছে। সন্ধ্যার সময় আরো থাকছে। ময়মনসিংহে স্কুলে বিতর্কিত লিফলেট বিতরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে 2 শিক্ষার্থী শনাক্ত। জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ, জামায়াত কর্মী ধারণা পুলিশের। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে 2টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র না থাকায় এগুলো অবৈধ বিবেচনা করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আমিনবাজারে কয়েকটি টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদনকারী অবৈধ কারখানা ভেঙে দেওয়া হয়। আটক করা হয় কারখানার 2 ম্যানেজারকে। চলছে ইট তৈরির মৌসুম। চাহিদা মেটাতে ঢাকার আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এর মধ্যে আবার অধিকাংশই অবৈধ। এসব ইটভাটায় আধুনিক জিগজ্যাগ প্রযুক্তির ব্যবহার তো হয় না, বরং কাঠ এবং অত্যন্ত নিম্নমানের কয়লা পোড়ানো হয়। এতে দূষণের শিকার হচ্ছে পরিবেশ, ঝুঁকিতে জনস্বাস্থ্য। আর এর বিরুদ্ধেই ঢাকার অদূরে আশুলিয়ায় অভিযান চালিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেয় 2টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে এগুলো পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। ইটভাটার ম্যানেজার অবশ্য দাবি করলেন তাদের আবেদন করার যথাযথ সময় দেওয়া হয়। এক ভদ্রলোক আসছিল, আইসা বলে গেছে যে আপনারা এগুলোর কাগজপত্রগুলো করেন। আমরা বলছি ঠিক আছে, আমরা কাগজপত্র করতেছি, চেষ্টা করতেছি। এখন আমাদের যেটা হয়ে গেল অজান্তে, আমরা তো কোনো কিছুই জানি না। এক পরিসংখ্যান থেকে জানা যায় ঢাকার আশেপাশের 3 জেলায় 275টির বেশি অবৈধ ইটভাটা রয়েছে। এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় নানা সময় অভিযান চালিয়ে থাকে। তবে এটি পরিবেশ রক্ষায় কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উপমন্ত্রী জানালেন 2014 সালের ইটভাটা স্থাপন আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের স্বার্থে, দূষণমুক্ত পরিবেশের স্বার্থে আমরা দূষণ করে এরকম কোন ইটভাটা আমরা করতে আমরা দেব না। এরপর অভিযান চালিয়ে আমিনবাজারের টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদনকারী 6টি অবৈধ কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে দেখা যায় কিশোর শ্রমিকরা অত্যন্ত নিম্নমানের পরিবেশে কাজ করছে। এই ঘটনায় 2 জনকে আটকও করা হয়। এই টায়ারগুলো মনে করেন যে বয়লার আছে, বয়লারের ভিতরে এগুলো ঢুকানো হয়। এগুলো পুরো মনে করেন যে তেল বাড়ায় আর কালি বাড়ায় আর মনে করেন যে স্কেপ বাড়ায়। এটা নোংরা কাজ, তারপরে এখন পেটের দয়ে করতে হয়। ঢাকার উপকণ্ঠে এরকম অসংখ্য অবৈধ কারখানা রয়েছে। এর বিরুদ্ধে নিয়মিত বিরতিতে অভিযান চালিয়ে নয়, বরং এগুলো যাতে গড়ে উঠতে না পারে সে ব্যাপারে তৎপর থাকার আহ্বান সাধারণ মানুষের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, সাভার। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় রাস্তা দখল করে নির্মাণ করা বাড়ি ও দোকানপাটের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজক। শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পীরেরবাগ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের ফলে সংকীর্ণ সড়ক প্রশস্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী। সড়কের উপরেই নির্মাণ করা হয়েছিল বাড়িটি। গত 3 বছর ধরে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলতে নোটিশ দেওয়া হলেও কর্তৃপক্ষের কথায় কান দেয়নি বাড়িওয়ালা। অবশেষে এভাবেই রাজকের অভিযানে ভেঙে ফেলা হয় বাড়িটির বর্ধিতাংশ। শুধু এই বাড়িটিই নয়, শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের বাটার গলি থেকে ইকবাল রোড পর্যন্ত প্রায় অর্ধশত বাড়ি ও দোকানপাটের অবৈধ অংশ গুড়িয়ে দেয় রাজক। অভিযানে অংশ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও।
সংকীর্ণ সড়কে গাড়ি চলাচলে সমস্যা হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়ক প্রশস্তের। কোনো জায়গা দিয়ে 10 ফিট 12 ফিট ছিল, দুইটা গাড়ি কখনো ক্রস করতে পারতো না। 12 ফিট রাস্তাটা 24 ফিট উন্নতি হওয়ার কারণে জীবনযাত্রার মান অনেক গুণ বেড়ে গেছে। 100 ফিট থেকে পীরেরবাগ 60 ফিট পর্যন্ত 24 ফিট হোক, আমরা এলাকাবাসীর এটা আশা আকাঙ্ক্ষা। অর্ধেক ভাঙলাম, অর্ধেক রেখে দিল, তার আবার হয়তো পুনঃ ওই সমস্যা দেখাবে, আবার পুনর্নির্মাণ হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি যে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে বেড়ে যায়। মিরপুরের পীরেরবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত সড়কে আমূল পরিবর্তন আসবে এই উচ্ছেদের ফলে, জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। পর্যায়ক্রমে সড়কের বাকি অবৈধ অংশ উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রাজুক। আমরা কঠোর অবস্থান, আমরা যেটা মার্কিং করে 24 ফিট আমরা ইনশাআল্লাহ একদম বাংলা করেসপন্ডেন্টে ক্লিয়ার করে নিয়ে যাব। এইটা হলে আমাদের আগারগাঁ এবং 10 নম্বরের চাপ অনেকটা কমে যাবে। ড্যাপের প্ল্যান ওটা আছে 30 ফিট, সেই 30 ফিট ধরে আমরা কাজ 30 ফুটের মধ্যে যারা আছে ঢুকে সেগুলো আমরা উচ্ছেদ করছি। এদিকে চতুর্থ দিনের মতো রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দফায় দফায় অভিযান চালানোর পরও নির্দিষ্ট সময়ের আগেই ফুটপাত দখল করে দোকান সাজিয়ে বসতে দেখা গেছে হকারদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ ও জাকের পার্টির প্রতিনিধি দল বৈঠক করেছে রাষ্ট্রপতির সঙ্গে। বিকেল 3টার দিকে ইসলামিক ফ্রন্টের নেতারা সংলাপে বসেন গণভবনে। তারা সার্চ কমিটি ছাড়াই রাষ্ট্রপতির একক সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেন। পরে বিকেল 4টার দিকে বাংলাদেশ মুসলিম লীগ ও বিকেল 5টার দিকে সংলাপে বসেন জাকের পার্টির নেতারা। নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রয়োজন নেই বলে মতামত দেয় মুসলিম লীগ। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তাদের সুপারিশে সার্চ কমিটি গঠনের পরামর্শ দেন জাকের পার্টির নেতারা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটি অফিসে ঝটিকা অভিযানে গিয়ে বিভিন্ন কাউন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপি এখন সন্দেহবাতিকে ভুগছে। এ সময় তিনি বলেন, বিআরটিএতে দুর্নীতি কমলেও দালালদের দৌরাত্ম্য এখনো কমেনি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান মন্ত্রী। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিরই জুডিসডিকশন, এরপরে ইলেকশন কমিশন গঠন হবে। এখন না হওয়ার আগেই তারা এখন তারা সন্দেহবাতিকতা ভুগছেন। ইলেকশন কমিশন পুনর্গঠনের এখতিয়ার তো মহামান্য রাষ্ট্রপতি, তিনি সংলাপ করছেন। এই সংলাপ শেষ হয়ে সিদ্ধান্ত হওয়ার আগে আরেকটা সংলাপের প্রশ্ন তো আসছে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হলেও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল। দুর্ভাগ্য আমাদের যে আজকে প্রধানমন্ত্রী সরাসরি সংলাপের ব্যাপার নাকচ করে দিচ্ছেন। আজকে না, প্রথম থেকেই তিনি দিয়েছেন। আমি একটি কথা এখানে উল্লেখ করতে চাই। অনেকে সমালোচনা করেন যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের সভানেত্রী যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আলোচনার জন্য আহ্বান করেছিলেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে আলোচনা নাকি নাকচ করে দিয়েছিলেন। দেশনেত্রী যখন বলেছেন যে আমি অবশ্যই আলোচনায় যাব, আমি আলোচনায় বসতে চাই। বিএনপি সন্ত্রাস করে, বিএনপি সন্ত্রাস করে না। আপনারা সন্ত্রাস তৈরি করে বিএনপির উপরে সিদ্ধ করেন। সন্ধ্যার সময় আরো থাকছে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাবার সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে নারী সহ 14 জন আটক। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা। শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত 1169 জন সদস্য। শপথ গ্রহণ শেষে সরকারের আর্থসামাজিক উন্নয়ন কাজ আরো ত্বরান্বিত করতে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশ থেকে আসা নবনির্বাচিত সদস্যদের মধ্যে প্রথম দফায় 558 জন এবং দ্বিতীয় দফায় 611 জন শপথ নেন।
এর আগে গত 11 জানুয়ারি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2000 সালে আইন পাশ হওয়ার 16 বছর পর গত 28 ডিসেম্বর সারা দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত হবে। নারীর উন্নয়ন, নারী নেতৃত্বের বিকাশ সহ দারিদ্র বিমোচন সবকিছুতে আমাদের অংশগ্রহণ থাকবে বলে আমরা আশা করতেছি। পরিষদ গঠন হওয়ার ফলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ড মেম্বারগণ তাদের প্রয়োজনগুলি ওখানে তুলে ধরবেন। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা বা মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান আর বিশেষ করে সার্বিক উন্নয়নের জন্য আমাদের দায়িত্ব অর্পিত হচ্ছে বলে আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থানীয় সরকার ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায়ে এনে গণতন্ত্র চর্চাকে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। বর্তমান গণতান্ত্রিক সরকারের রূপকল্প 2021 এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে জেলা পরিষদ অধিকতর কার্যকরী ও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি আশা প্রকাশ করছি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি বিদ্যালয়ের ক্লাসরুমে বিতর্কিত লিফলেট বিতরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে 2 শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার পর থেকে 2 তরুণী পলাতক থাকায় জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে পুলিশের ধারণা লিফলেট বিতরণকারীরা জামাত কর্মী। এ ব্যাপারে তাদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ। হারুনুর রশিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্কুল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বাথরুমে যাওয়ার কথা বলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবেশ করে 2 তরুণী। কিন্তু তারা একটি ক্লাসরুমে ঢুকে কিছু লিফলেট বিতরণ করে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, নবম শ্রেণীর ক্লাসে ঢুকে সিরাতুন নবীর ডাক নামে কিছু লিফলেট শিক্ষার্থীদের ব্যাগের নিচে রেখে দেয় তারা। এ সময় কয়েক শিক্ষার্থীদের সাথে কথা বলেই দ্রুত বের হয়ে যায়। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি শিক্ষকদের জানালে স্থানীয় থানা পুলিশকে খবর দেওয়া হয়। ওকে চিনতাম, কিন্তু ওর চলাফেরা কিছু সন্দেহজনক ছিল না, ওকে ভালোই বোঝা যেত। কারোগুলো ব্যাগের নিচে আর কারোগুলো বইয়ের ভিতরে রাখা চলে গেছে। তারা বলছে যে এটা যাতে কাউকে না দেখায়। পরে আমার কাছে অনেক টিপ দিছে, কাগজ দিছে। পরে বলে দিছে যে তোমরা এগুলো পরে মেয়েরা দিয়ে দিও। টয়লেট ব্যবহারের নামে অফিস যাবে এই কথা বলে দারোয়ানকে তারা ভিতরে প্রবেশ করে। লিফলেটে যেটা লেখা আছে একটা সিরাতুন নবীর ডাক, তারা ওই মেয়েদের ব্যাগের ভিতরে, ব্যাগের নিচে, বইয়ের ভিতরে, বইয়ের নিচে রেখে দ্রুত চলে যায়। এদিকে বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরুর পর সিসিটিভির ফুটেজ দেখে 2 জনকে শনাক্ত করা হয়। পুলিশ জানায়, এদের মধ্যে একজন একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শরীফা আক্তার এবং অপরজন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারিয়া। এরপরে থেকে তারা বাড়ি থেকে নিখোঁজ। তারপর আমরা তার আত্মীয় স্বজন সবাইকে একের পর এক আমাদের কাছে নিয়ে এসে তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেছি। ধারণা করতেছি এটা মানে জামাত রিলেটেড হতে পারে। আবহ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের পক্ষে বিতরণ করা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক 16 শিরোনামে ওই লিফলেটে ইসলামের বিধিবিধানের ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ রয়েছে। সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় চট্টগ্রামে রোহিঙ্গা সন্দেহে 7 নারী সহ 14 জনকে আটক করেছে কাস্টমস বিভাগ। সকালে শাহ আমানত বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। এরপর থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ইমিগ্রেশনে সন্দেহজনক গতিবিধি ও আচরণের জন্য রোহিঙ্গা সন্দেহে 7 নারীসহ 14 জনকে আটক করা হয়। তারা ওমরা ভিসা নিয়ে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছিল। তবে আটককৃতদের দাবি তারা রোহিঙ্গা নন এবং বৈধভাবে সৌদি যাচ্ছেন। আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ওই আমার এলাকার মেম্বার হলে নুলাই মেম্বার, ওয়ার্ড হলে 7 নম্বর ওয়ার্ড। আমার চেয়ারম্যান হলেন নুরসেন চেয়ারম্যান। আমার শখ হলো উমরা করার, তাই যাচ্ছি। আমি আর আমার মামা, তারপর 15 দিন পর আবার চলে আসবো। এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। একটু বেশি সংখ্যক যাত্রীকে এক্সামিন করা হয়, তাদেরকে মানে রোহিঙ্গা সন্দেহে। তাদের মধ্যে 14 জনের প্রমাণ পেয়েছে ইমিগ্রেশন।
সেই 14 জনকে আটক করেছে এবং ইমিগ্রেশনে ওই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। নিয়ম অনুযায়ী ওমরা করতে নারীদের সঙ্গে একজন নিকটাত্মীয় যাওয়ার কথা থাকলেও আটক 7 নারীর সঙ্গে যে পুরুষ সদস্যরা ছিলেন তারা কেউই আত্মীয় নন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সময় সংবাদ, চট্টগ্রাম। ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ক্ষমতা আরও 30 লাখ মেট্রিক টন বাড়াতে ফ্রান্সের একটি কোম্পানির সাথে চুক্তি সই করেছে জ্বালানি মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়িত হলে 15 লাখ মেট্রিক টন থেকে 45 লাখে উন্নীত হবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ক্ষমতা। সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ফ্রান্সের টেকনিপ কোম্পানির মধ্যে এই প্রকল্পের ডিজাইন তৈরির লক্ষ্যে 30.75 মিলিয়ন ইউরোতে এই চুক্তি সই হয়। 2018 সালের ডিসেম্বরের প্রকল্পের কাজ শুরু হবে আর শেষ হবে 2020 সালে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ফ্রান্সের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নির্ভরতা কমবে এবং দেশে অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ করে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব হবে। এছাড়াও প্রকল্পটির বাস্তবায়নে ইআরএল এর নিজস্ব ভূমি এবং ইআরএল সংলগ্ন জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে জমি ইজারা নিয়ে 30 একর জমি ব্যবহার করা হবে। দর্শক, চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের লিফট ছিঁড়ে আটকা পড়া 6 জনের মধ্যে 2 জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের উদ্ধারের কাজ চালাচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহত হয়েছিল আমরা জানতে পেরেছি, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আসলে ঘটনাটা কি। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক জসিমউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, মা ও শিশু হাসপাতালে যে লিফটটি, সেই লিফটটি কিছুক্ষণ আগে ছিঁড়ে পড়ে যায় এবং সেখান থেকে তারা আহত অবস্থা 2 জনকে উদ্ধার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা জানি যে ফায়ার সার্ভিসে তাৎক্ষণিকভাবে তারা এখানে এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা উদ্ধার কাজ শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটু যখন লিফটটি ছিঁড়ে পড়ে তখন কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল জনমনের মধ্যে, এবং যারা রুগী ছিল কিংবা দর্শনার্থী ছিল বা যারা রুগীর সাথে যারা স্বজন ছিল তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই আতঙ্কটি নিরসন হয়। কিন্তু এরপর ফায়ার সার্ভিস তারা এটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখন আমি যেটা বলি যে আপনাকে দেখানোর চেষ্টা করবো যে লিফটটি উপসহকারী পরিচালক জসিমউদ্দিন আমরা দেখে তার সাথে কথা বলার চেষ্টা করব আসলে ঘটনাটি কি ঘটেছিল এবং কাদেরকে উদ্ধার করা হয়েছে এবং এখানে যতজন ছিল এখন পর্যন্ত কতজন ছিল বা তারা নিশ্চিত করে বলতে পারছে না। তবে 2 জনকে তারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা এখন আসলে লিফটটি দেখানোর চেষ্টা করছি, যে লিফটটি মূলত ছিঁড়ে পড়েছে। আপনারা জানেন যে চট্টগ্রামে যে কটি হাসপাতাল বা মেডিকেল রয়েছে তার মধ্যে কিন্তু মা ও শিশু হাসপাতালটি অন্যতম গুরুত্বপূর্ণ। সে মা ও শিশু হাসপাতালের লিফটটি ঠিক 6:15টার দিকে ছিঁড়ে পড়ে এবং সেখানে বেশ কজন মানুষ আটকা পড়ে এবং আটকা পড়ার পরে ফায়ার সার্ভিস তারা খবর দেয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেখানে উদ্ধার কাজ শুরু করে। আসলে ঘটনাটা কি ঘটেছিল এটি এখন আমরা জানবো আনুষ্ঠানিকভাবে। ফায়ার সার্ভিসের যে উপসহকারী পরিচালক রয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে ঘটনাটি কি ঘটেছে। আমরা 7টা বাজে যখন খবর পেয়েছি মা ও শিশু হাসপাতালে লিফট ছিঁড়ে লোকজন আহত হয়েছে, আটকা পড়েছে, আমরা দ্রুত আমাদের স্পেশাল রেস্কিউ টিম 4টা টিম নিয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। আসার পর আমরা দেখতে পেলাম যে লিফটে আছে মা ও শিশু হাসপাতালে 5তলা থেকে এটা নিচে নেমে খোলা অবস্থায় ছিল। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই লিফটটার যে অপারেটর ছিল সে আরেকজন সহকারীকে শেখানোর জন্য সে যখন আপনার সুইচটা অন অফ করতেছিল দ্রুত এই লিফটের নিচে গ্রাউন্ড ফ্লোরে নেমে আসে এবং দরজাটা ওপেন হয়ে যায়। সে গ্রাউন্ড ফ্লোর আন্ডারগ্রাউন্ডে সে পড়ে যায় এবং তার সহকারী সহ সে নিচে পড়ে গেলে মাথায় ইনজুরি ছিল। মাথায় ইনজুরি থেকে তাকে উদ্ধার করে এবং কর্তৃপক্ষ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা স্যালুট জানাই। তারা দ্রুত এই সার্ভিসটা দেওয়ার কারণে ইমার্জেন্সি যে সাইফুল নামে ওই ছেলেটি রয়েছে এবং আরেকজন আহত, তার পায়ে ব্যথা রয়েছে, সে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। সেদিন আমাদেরকে যেটা বলছিলেন যে ফায়ার সার্ভিসের যে টিমটা আসে এবং মূলত এই লিফটটি ধসে পড়েছিল এবং যে 2 জন যে লিফট অপারেটর সাইফুল এবং তার সহকারী তারা মূলত এর আন্ডারগ্রাউন্ডে পড়ে যায়। তিনি যেটা বলছেন যে 5তলা থেকে যে লিফট অপারেটর সাইফুল তিনি তার সহকারীকে মূলত এই লিফট পরিচালনা শেখাচ্ছেন এবং শেখাতে গিয়ে দুর্ঘটনাবশত লিফটটি 5তলা থেকে ঠিক নিচে নেমে আসে এবং নিচে নেমে আসার পরে এখানে যে অপারেটর সাইফুল সহ তার 2
দুজনেই কিন্তু পুরোপুরি মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে যাওয়ার তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করে এবং উদ্ধারের পর তারা দুজনকে উদ্ধার করতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে তারা বলছেন যে লিফটে যখন লিফটটি তার ছিঁড়ে পড়ে যায় তখন কিন্তু অন্য কোনো রোগী কিংবা রোগী স্বজন ছিল না বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। তবে আমরা এখন পর্যন্ত মেডিকেল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানতে পারিনি। তবে এখন পর্যন্ত যেটা জানানো হয়েছে যে দুজন আহত হয়েছেন সাইফুল এবং তার সহকারী এবং তাদেরকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কিন্তু রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা এর মাঝে যে দুজনকেই মূলত তারা আহত হয়েছে বলে আমাদের জানাতে, কিন্তু প্রাথমিকভাবে বলা হয়েছিল যে এখানের মধ্যে বেশ কিছু রোগী কিংবা রোগীর স্বজন ছিল বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যেটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে যেটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সেটি বলা হচ্ছে যে এখানে মূলত যে অপারেটর সাইফুল তার একজন সহকারীকে লিফট পরিচালনা শেখাচ্ছিলেন, ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে এবং সেখানের মধ্যে দুজনকে শেষ পর্যন্ত তারা আহত অবস্থায় উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন। তবে এই লিফটে আর কেউ ছিল কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের ফায়ার সার্ভিসকে অবহিত করেনি। তবে একটি বিষয় লক্ষণীয় যে এই যে একটি পিকআপ যে সময় রোগী কিংবা দর্শনার্থী যখন ভিড় জমে এই অবস্থায় একজন অপারেটর কিভাবে তার সহকারীকে লিফট পরিচালনা শেখাচ্ছে বা অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অনুসন্ধান করে দেখছে। তো বলা হচ্ছে এখন পর্যন্ত যে দুর্ঘটনা সেই দুর্ঘটনায় দুজনকে আহত অবস্থায় উদ্ধারের পরে সেখানে জরুরি বিভাগে রাখা হয়েছে এবং একজন মধ্যে একজনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, একজন পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো ফায়ার সার্ভিস আমরা যেটা বলেছি ঘটনা বর্ণনা দেওয়ার চেষ্টা করি চট্টগ্রামে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল, সে মা ও শিশু হাসপাতালে মূলত যে লিফটটি এই সময় কিন্তু যে রোগী যখন খুব পরিপূর্ণ ছিল তখনই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পারি। তবে আর কেউ ছিল কিনা সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে দুজনকে আহত অবস্থায় উদ্ধারের পরে তাদেরকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের একটি লিফট ছিঁড়ে আটকা পড়াদের উদ্ধার অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।